আপনাদের স্বাগতম জানাই আমার এবং আপনাদের চ্যানেলে দ্য অডিও বুকে। আজকের গল্প রাত 2টোর পর। ছোট্ট মেয়ে চন্দ্রা, বয়স আর কত হবে, 12 কি 13। আগে তারা থাকতো নদীর ধারে এক ছিমছাম সবুজ গ্রামে, কিন্তু বছরখানেক আগে সরকারের নির্দেশে তাদের সেই গ্রাম ছাড়তে হয়। সেখানে নাকি বড় বড় কারখানা আর ইন্ডাস্ট্রি হবে। ক্ষতিপূরণ হিসেবে সরকার তাদের অন্য এক জায়গায় জমি দেয়। চন্দ্রার পরিবার, পাড়া প্রতিবেশী সবাই বাধ্য হয়ে সেই নতুন জায়গাতেই এসে বসতি গড়ে তোলে। কিন্তু নতুন এই জায়গাটার অতীত মোটেও ভালো ছিল না। স্থানীয়দের মুখে শোনা যেত বহু বছর আগে এখানে সমাজ বিরোধীদের আস্তানা ছিল। কথায় কথায় খুন খারাপি, রক্তপাত আর লাশ গুম করার ঘটনা নাকি এখানকার রোজকার ব্যাপার ছিল। তবে সেসব তো অনেক কাল আগের কথা। মাথা গোজার ঠাঁই তো চাই। তাই পুরনো ইতিহাস ভুলে চন্দ্রার পরিবারও সেখানেই নতুন বাড়ি তৈরি করে ফেলে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু গোলমাল শুরু হলো কয়েক সপ্তাহ পর থেকে। এমনিতেই নতুন জায়গা, তার উপর ডাকাত বা চোরের ভয় চন্দ্রার মনে সব সময় লেগে থাকত। রাতে সহজে ওর ঘুম আসতে চাইতো না। একদিন মাঝরাতে চারিদিক যখন নিস্তব্ধ, চন্দ্রা স্পষ্ট শুনতে পেল বাড়ির পেছনের দিক থেকে একটা আওয়াজ আসছে। একটা পুরনো কুয়ো থেকে কেউ যেন দড়ি টেনে জল তুলছে। ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচ। তারপর সেই জল ধপাস করে মাটিতে ঢালার আওয়াজ। ভয়ে চন্দ্রার বুকের রক্ত জল হয়ে গেল। প্রথম দিন সে কাউকে কিছু বলল না, কিন্তু এই ঘটনা রোজকার রুটিন হয়ে দাঁড়ালো। রাত বাড়লে সেই জল তোলার আওয়াজ। ভয়ে মেয়েটার চোখের পাতা এক হতো না, চোখের নিচে কালি পড়ে গেল। শেষমেশ আর না থাকতে পেরে সে বাড়ির সবাইকে ব্যাপারটা জানালো। প্রথমে কেউ বিশ্বাস না করলেও কয়েকদিনের মধ্যে চন্দ্রার বাবা, মা, দাদাও রাতের বেলায় ওই হাড় হিম করা আওয়াজটা শুনতে পেল। চন্দ্রার দাদু ছিলেন ভীষণ সাহসী আর ডাকাবুকু মানুষ। তিনি ঠিক করলেন এর একটা হেস্তনেস্ত করবেন। একদিন রাতে যখন আবার ওই জল তোলার আওয়াজ শুরু হলো, দাদু একটা বড় টর্চ আর লাঠি নিয়ে সোজা পেছনের উঠোনে গিয়ে হাজির হলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক। পরিষ্কার চাঁদের আলোয় তিনি দেখলেন কুয়োটা পুরোপুরি শুকনো। কোথাও এক ফোঁটা জল পড়ে নেই, ভিজে মাটির গন্ধও নেই। দাদুর মনে সন্দেহ হল। পাশের বাড়ির ছেলে বিট্টু সকালে ঠান্ডা জলের জন্য মাঝে মাঝে ভোরে উঠে কুয়ো থেকে জল তোলে। পরদিন সকালে দাদু বিট্টুকে ডেকে জিজ্ঞেস করলেন, কি রে বিট্টু, তুই কি কাল মাঝরাতে আমাদের কুয়ো থেকে জল তুলছিলি? বিট্টু অবাক হয়ে বলল, না তো দাদু, আমি তো রাতে অঘোরে ঘুমোচ্ছিলাম। দাদু বুঝলেন ব্যাপারটা স্বাভাবিক নয়। এরপর থেকে রোজ রাত 2টোর পর থেকে বাড়িতে এক অদ্ভুত গুমোট পরিবেশ তৈরি হতে শুরু করলো। শুধু জল তোলার আওয়াজ নয়, কখনো মনে হতো কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, কখনো শুকনো পাতার উপর ভারী পায়ের আওয়াজ। রাত 2টোর পর বাড়ির যেই জেগে থাকুক না কেন, তার মনে হতো বুকে যেন ভারী পাথর চেপে বসেছে, একটা দম বন্ধ করা অনুভূতি। অবস্থা বেগতিক দেখে দাদু পাশের গ্রামের এক বয়স্ক অভিজ্ঞ তান্ত্রিককে খবর দিলেন। তিনি ছিলেন মা কালীর একনিষ্ঠ সাধক। পরদিন সকালেই তান্ত্রিক এসে হাজির হলেন। তিনি পুরো বাড়ি ঘুরে দেখলেন। বাড়ির পেছনের বাগানের দিকে একটা নির্দিষ্ট কোণে এসে তিনি থমকে দাঁড়ালেন। সেখানকার মাটি পরীক্ষা করে গম্ভীর গলায় বললেন, এই ভিটেতে এক অতৃপ্ত ভয়ঙ্কর আত্মার বাস। সে বহু বছর ধরে এখানে আটকে আছে। তান্ত্রিক বাগানের ওই কোণটা খুঁড়তে বললেন। মাটি খুঁড়তেই সবার চোখ কপালে উঠল।
মাটির কিছুটা নিচ থেকেই বেরিয়ে এলো মানুষের হাড়গোড় আর একটা মাথার খুলি। এরপর তান্ত্রিক বাগানের শেষ প্রান্তে থাকা একটা পুরনো বাঁকা গাছের দিকে আঙুল তুলে বললেন, ওই গাছটাতেই ওর আসল আস্তানা। আজই ওই গাছটা কেটে ফেলতে হবে, না হলে আপনাদের নিস্তার নেই। তান্ত্রিকের কথা শুনে চন্দ্রার বড় দাদা একটা ধারালো কাটারি নিয়ে গাছটা কাটতে গেল, কিন্তু প্রথম কোপটা গাছের গুড়িতে বসাতেই ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। দাদার হাত থেকে কাটারিটা ছিটকে বেরিয়ে গেল। শূন্যে 2-3 পা ঘুরে সেটা বুমেরাঙের মতো সোজা দাদার গলার দিকে ধেয়ে আসতে লাগলো। উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তান্ত্রিকের নজর ছিল তীক্ষ্ণ। চোখের পলকে তিনি দাদাকে ধরে হ্যাঁচকা টানে সরিয়ে নিলেন। একটুর জন্য দাদার প্রাণ বাঁচল। ঠিক সেই মুহূর্তে পরিবেশটা যেন বদলে গেল। কোত্থেকে ঝাঁকে ঝাঁকে কালো কাক এসে বাড়ির চালের ওপর আর আশেপাশের গাছে বসে কর্কশ স্বরে ডাকতে শুরু করলো। ভর দুপুরে আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে। এক অশুভ অস্বস্তিকর ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। তান্ত্রিক আর এক মুহূর্ত দেরি না করে জোরে জোরে কাল ভৈরব মন্ত্র জপ করতে লাগলেন। তিনি দাদুকে বললেন, এই আত্মা খুব সহজে জায়গা ছাড়বে না, সে ভীষণ ক্ষিপ্ত। আমি কাল সকালে বিশেষ হোমযজ্ঞের ব্যবস্থা করব, কিন্তু আজকের রাতটা খুব সাবধানে কাটাতে হবে। তান্ত্রিক মন্ত্র পড়ে কিছু সর্ষে বাড়ির চারদিকে ছড়িয়ে দিলেন। তারপর বললেন, আমি বাড়িটাকে গৃহবন্ধন করে দিয়ে গেলাম। মনে রাখবেন, আজ রাত 9টা থেকে ভোর 4টে পর্যন্ত কেউ যেন বাড়ির বাইরে পা না রাখে। দরজা জানালা সব বন্ধ থাকবে। আত্মা জেনে গেছে আমরা তাকে তাড়ানোর ব্যবস্থা করছি, তাই সে আজ মরিয়া হয়ে উঠবে। সেদিন রাতের অভিজ্ঞতা চন্দ্রা আর তার পরিবারের কেউ কোনোদিন ভুলতে পারবে না। রাত বাড়তেই শুরু হলো তাণ্ডব। বন্ধ দরজার ওপারে কেউ যেন নখ দিয়ে আঁচড়াতে লাগলো। কখনো মানুষের কান্নার আওয়াজ, কখনো হিংস্র পশুর গর্জন। চন্দ্রা আর তার দাদা সে রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখল, যেন এক ছায়া মূর্তি তাদের গলা টিপে ধরছে। কিন্তু গৃহবন্ধনের কারণে সেই অশুভ শক্তি বাড়ির ভেতরে ঢুকতে পারল না। ভোর হতেই সব শান্ত। পরদিন সকালে তান্ত্রিক এলেন। খবর পেয়ে আশেপাশের গ্রামের অনেক মানুষ ভিড় জমালো। বাগানে বড় করে যজ্ঞের আয়োজন করা হলো। তান্ত্রিক মন্ত্রপুত ঘি আর কাঠ দিয়ে হোমযজ্ঞ শুরু করলেন। এরপর গতকালের সেই কাঁটারিটাকে আগুনে ছুঁইয়ে মন্ত্র পড়ে শুদ্ধ করে তিনি দাদার হাতে তুলে দিলেন। দাদা এবার কাঁটারি নিয়ে এগিয়ে গেল গাছের দিকে, কিন্তু যেই সে কোপ বসাতে যাবে, আচমকা এক বিশাল কালবৈশাখী ঝড় যেন আছড়ে পড়ল সেখানে। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে গেল। বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মনে হচ্ছিল হোমের আগুন এখনই নিভে যাবে। আত্মাটা তার শেষ শক্তি দিয়ে যজ্ঞ পণ্ড করার চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধ তান্ত্রিকের ভক্তি আর মন্ত্রের জোর ছিল অটুট। তিনি দুহাত তুলে আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন। দেখতে দেখতে হোমের আগুন ঝড়ের দাপটকে উপেক্ষা করে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই সুযোগে দাদা কাটারির পরপর কয়েকটা কোপ বসালো গাছের গুঁড়িতে। মর্মর শব্দ করে গাছটা মাটিতে লুটিয়ে পড়ল। গাছটা মাটিতে পড়ার সাথে সাথেই যেন ম্যাজিক হলো। নিমেষের মধ্যে ঝড় থেমে গেল। কালো মেঘ সরে গিয়ে ঝলমলে রোদ উঠল। পরিবেশের সেই গুমোট ভালো ভাবটা একেবারে কেটে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভুতুড়ে আতঙ্ক চিরতরে দূর হওয়ায় চন্দ্রার পরিবার তান্ত্রিকের পা ছুঁয়ে প্রণাম করল। চারিদিকে তখন তান্ত্রিকের নামে জয় জয়কার। এরপর থেকে ওই বাড়িতে আর কোনোদিন রাতে কুয়ো থেকে জল তোলার আওয়াজ বা অন্য কোনো ভৌতিক উপদ্রব হয়নি। চন্দ্রাও আবার নিশ্চিন্তে ঘুমোতে পারল।